আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বইয়ের আজকে আমরা সপ্তম অধ্যায়ে এসেছি। এই অধ্যায়ের নাম হচ্ছে গ্যাসীয় বিনিময়। এই অধ্যায়ের অনুশীলনী যে প্রশ্নগুলো রয়েছে, চলো আমরা সেগুলো শুরু করি। 1 নম্বর প্রশ্নে কি আছে দেখো, সংক্ষিপ্ত উত্তর। মোটামুটি 5টা প্রশ্ন আছে, একেবারে বেস্ট অ্যান্সার দিয়ে আমরা এই প্রশ্নগুলোর উত্তর সাজাবো ইনশাআল্লাহ। সাথেই থাকো আর দেখতে থাকো। 1 নম্বর প্রশ্ন, কোষীয় শ্বসন কাকে বলে? এই প্রশ্নের উত্তর জানার জন্য চলো আমার এই সাজানো উত্তরটা একটু দেখি। পরীক্ষার খাতায় যেভাবে লিখলে তুমি ফুল মার্কস পাবে। কোষীয় শ্বসন মূলত এটি একটি জৈবিক প্রক্রিয়া। কোষের ভিতরে যে, এদিকে দেখো, কোষের ভিতরে এটা ধরে নাও একটা কোষ, এটা একটা কোষ, এটা একটা নিউক্লিয়াস, আর এই জিনিসটার নাম কি বলতো? এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। তো এই মাইটোকন্ড্রিয়ার কাজটা কি? শক্তি উৎপন্ন করা। মূলত এই মাইটোকন্ড্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে শক্তি উৎপন্ন করে, এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে শ্বসন। আর যেহেতু এটি কোষের ভিতর সম্পন্ন হচ্ছে, এই জন্য এটাকে বলা হচ্ছে কোষীয় শ্বসন। এটি মূলত প্রাণীদেহের যে অভ্যন্তরীণ সঞ্চিত খাদ্য রয়েছে, এই খাদ্যগুলোকে জারণের মাধ্যমে সে এটিপি বা ব্যবহারযোগ্য শক্তি তৈরি করে। উত্তরটা একটু দেখে নাও। যে জৈবিক প্রক্রিয়া প্রাণীদেহের খাদ্যবস্তুকে বায়ুর অক্সিজেনের সাথে জারিত করে মজুদ শক্তিকে ব্যবহারযোগ্য শক্তিতে রূপান্তর এবং কার্বন ডাই অক্সাইড নিষ্কাশন করে, তাকে শ্বসন বলে। তুমি মনে রাখবা, এই প্রক্রিয়ায় কি প্রয়োজন? অক্সিজেন প্রয়োজন। কি প্রয়োজন? অক্সিজেন প্রয়োজন। যদি অক্সিজেন না পাই এই প্রক্রিয়ায়, তাহলে কিন্তু মানে ওই শ্বসন প্রক্রিয়া স্টপ হয়ে যাবে। আর শ্বসন প্রক্রিয়া স্টপ হয়ে যাওয়া মানে হচ্ছে ওই জীবের মৃত্যু হওয়া। তাহলে দেখো, এই কোষীয় শ্বসন প্রক্রিয়াটি কত গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রাণীদেহের ভিতর সার্বক্ষণিক এই শ্বসন প্রক্রিয়াটি চলে। যদি কারো দেহে এই শ্বসন প্রক্রিয়াটি কখনো 5 মিনিটের জন্য স্টপ হয়ে যায়, তাহলে ওই কোষ এবং ওই ব্যক্তি মারা যায়। আমরা উত্তরটি পেয়ে গেছি। কোষীয় শ্বসন কাকে বলে? 2 নম্বর প্রশ্নের উত্তরটি এখন আমরা জানার চেষ্টা করব। প্লুরার কাজ কি? প্লুরার কাজ শেখার আগে বুঝতে হবে আমাদের যে প্লুরা কি জিনিস। আমাদের দেহে, মানব দেহে একটু লক্ষ্য করো, মানব দেহে যে ফুসফুস রয়েছে, দুটি ফুসফুস রয়েছে দুই পাশে। এই ফুসফুসের বাইরে এক ধরনের পাতলা পিচ্ছিল আবরণ রয়েছে, ঠিক আছে? এই আবরণটাই মূলত হচ্ছে প্লুরা। এই প্লুরা মূলত 2 স্তর বিশিষ্ট, বাইরের একটা স্তর, ওকে, আর ভেতরের একটা স্তর। আচ্ছা, আমি তোমাকে একটা চিত্রের মাধ্যমে দেখাই, আশা করি তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। একটু লক্ষ্য করো, মনে করো এটা একটা ফুসফুস আর এটা একটা ফুসফুস। আচ্ছা, তো এই দিক দিয়ে নিঃশ্বাস প্রশ্বাস কার্যক্রম চলে। আর এই যে ফুসফুস, এর বাইরের দিকে একটা পাতলা, আচ্ছা ধরে নিলাম এটা হচ্ছে একটা ডায়াফ্রাম। এটা আমাদের বডি, এটা আমাদের বডি, আর এটা হচ্ছে ডায়াফ্রাম। হ্যাঁ, এই ফুসফুসের চতুর্পাশে একটা পাতলা আবরণ রয়েছে। এই চতুর্পাশে বলতে এই যে বাইরের দিকে পাতলা আবরণ রয়েছে। হ্যাঁ, পাতলা আবরণ রয়েছে, আবরণ রয়েছে। এদিকেও আছে পাতলা কি রয়েছে? আবরণ রয়েছে। আচ্ছা, এই পাতলা আবরণটা মূলত, এই পাতলা আবরণ, এই যে অংশটুকু, এই আবরণ, এটাই হচ্ছে প্লুরা। PLURA, প্লুরা। হ্যাঁ, এটা হচ্ছে প্লুরা। এই প্লুরার 2টি স্তর রয়েছে। আমরা যদি একটু জম করে দেখি, ধরে নিলাম এটা একটা স্তর আর এটা একটা স্তর, এবং মাঝখানে যে ফাঁকা স্পেসটা রয়েছে, এখানে আসলে এক ধরনের পিচ্ছিল তরল পদার্থ রয়েছে। এই তরল পদার্থগুলোকে বলা হচ্ছে প্লুরাল ফ্লুইড। এটা আমি কোথায় লিখবো? আচ্ছা ধরে নাও এখানেই লিখছি, প্লুরাল ফ্লুইড। প্লুরাল ফ্লুইড, ফ্লুইড হচ্ছে তরল পদার্থ। আচ্ছা, এই তরলগুলো থাকার কারণে আমরা যে এভাবে নিঃশ্বাস প্রশ্বাস কার্যক্রম আমাদের দেহে চলমান রয়েছে, এই চলমান থাকার কারণে এই ফুসফুস এবং আমাদের বুকের যে শেফট বা বুকের যে বাতাগুলো, বুকের যে রিব পরশুকাগুলো রয়েছে, এর সাথে ঘর্ষণে ক্ষয়ে যাচ্ছে না বা এখানে ক্ষত সৃষ্টি করছে না। এই তরলটা থাকার কারণে মূলত কি হচ্ছে, ফুসফুসের সংকোচন এবং প্রসারণটা আসলে ফ্লেক্সিবিলিটি একটি সুবিধা হচ্ছে আর কি। হ্যাঁ, তো এই পাতলা আবরণ যেটা, এই পাতলা আবরণটাই হচ্ছে প্লুরা। এখন আমাদের প্রশ্নটা কি, প্লুরার কাজ কি? এখন কাজ জানার জন্য তুমি আমার এই উত্তরটা একটু দেখো।
ফুসফুস দুই ভাঁজ বিশিষ্ট প্লুরা নামক, এটা প্লুরা হবে, নামক পর্দা দ্বারা আবৃত। দুই ভাঁজের মধ্যে এক ধরনের রস নির্গত হয়, এই রসটাই হচ্ছে প্লুরাল ফ্লুইড। ফলে শ্বাসক্রিয়া চলার সময় ফুসফুসের সাথে বক্ষ গাত্রে কোনো ঘর্ষণ লাগে না। তাহলে বক্ষ গাত্রের কোনো ঘর্ষণটা লাগে না মূলত হচ্ছে এই ফ্লুইডের কারণেই। তাহলে প্লুরাটা কত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে দেখো, আমাদের বক্ষকে, আমাদের ফুসফুসকে যে কোনো ধরনের আঘাত থেকে নিরাপদ রাখছে, সেফ রাখছে। মহান আল্লাহ তাআলার কি অসাধারণ এক সৃষ্টি, সত্যি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় না করে পারি না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা 2 নাম্বার প্রশ্নের উত্তর জেনে গেছি। এরপরে আমরা দেখব এর পরবর্তী প্রশ্ন। দেখো দেখি এর পরবর্তী প্রশ্নটা কি। 3 নাম্বার, ব্রঙ্কাইটিস কি? এর উত্তরটা আমরা জানার চেষ্টা করি। দেখো, ব্রঙ্কাইটিস হচ্ছে শ্বাসনালীর ভেতরে এক ধরনের ব্যাকটেরিয়ার সংক্রমণের রোগ। শ্বাসনালীর ভিতরে, শ্বাসনালী কোনটা? শ্বাসনালী এই যে এটা হতে পারে, এটা একটা শ্বাসনালী, এটাকে আমরা ট্রাকিয়া বলি, এটাকে আমরা কি বলি? ট্রাকিয়া বলি। আর এই যে এগুলো মূলত শ্বাসনালী একেবারে অ্যালভিওলাস পর্যন্ত। ওকে, এই সকল জায়গায় যখন এক ধরনের ব্যাকটেরিয়ার আক্রমণ হবে, এই ব্যাকটেরিয়ার আক্রমণের ফলে এই ব্যাকটেরিয়ার আক্রমণের ফলে যে রোগ সৃষ্টি হবে, এই রোগটাই মূলত হচ্ছে ব্রঙ্কাইটিস। এটা ট্রাকিয়া। আবার একটু ক্লিয়ার করি, ট্রাকিয়া। আর এই যে এটাকে বলা হচ্ছে ব্রঙ্কাস। হ্যাঁ, এটা হচ্ছে ব্রঙ্কাস। এই যে ব্রঙ্কাস, এই যে এগুলোতে যখন ব্যাকটেরিয়ার আক্রমণ হবে না, তখনই সেটাকে বলা হচ্ছে ব্রঙ্কাইটিস। ক্লিয়ার? এখন মনে রাখো, ব্যাকটেরিয়ার আক্রমণে ঝিল্লি গাত্রে প্রদাহ হয়, প্রদাহ ব্যথা হয়। ঠিক আছে? অস্বাস্থ্যকর পরিবেশ, স্যাঁতস্যাঁতে ধূলিকণা মিশ্রিত আবহাওয়া, ঠান্ডা লাগা ও ধূমপান থেকে মূলত এই রোগের সৃষ্টি হয়। তাহলে বুঝতে পারছো, এই সকল কাজ থেকে বিরত থাকতে হবে, তাহলে ব্রঙ্কাইটিস হওয়া থেকে তুমি সেফ থাকবা। আল্লাহ আমাদেরকে নিরাপদে রাখুন, আমিন। শিক্ষার্থী বন্ধুরা, আমরা 3 নাম্বার প্রশ্নের উত্তর পেয়ে গেছি। এবার আমরা দেখব এর পরবর্তী প্রশ্নের উত্তর। 4 নাম্বার প্রশ্ন। 4 নাম্বার প্রশ্নটা কি? মধ্যচ্ছদার কাজটা কি? এই যে আমি এখানে যে এই যে পাতলা নীল আকারের চিত্রটা এঁকেছি, এটাকে বলা হচ্ছে ডায়াফ্রাম। বাংলাতে এটাকে বলা হচ্ছে মধ্যচ্ছদা। ক্লিয়ার? মধ্যচ্ছদা এটা মূলত পেশিবহুল একটি অংশ। মধ্যচ্ছদা পেশিবহুল একটি অংশ। দেখো দেখি, আমার এখানে একটা চিত্র আছে, এই চিত্রের সাথে তুমি মানে বুঝতে পারছো কিনা। মধ্যচ্ছদার কাজ লেখো। মধ্যচ্ছদাটা কি জিনিস দেখো, বক্ষ গহ্বর আর উদর গহ্বরকে পৃথককারী পেশিবহুল পর্দা। এই দেখো, এটা হচ্ছে বক্ষ গহ্বর আর এটা হচ্ছে উদর গহ্বর। এটা হচ্ছে পেট, উদর মানে পেট। তাহলে এই বক্ষ গহ্বর এবং উদর গহ্বরের মধ্যখানে, যে মধ্যচ্ছদা, মধ্যখানে ছেদ করেছে যে পেশিবহুল একটা পর্দা, এটা হচ্ছে তোমার মধ্যচ্ছদা। এটা দেখতে কিরকম? এটা দেখতে অনেকটা প্রসারিত ছাতার মতো। এর কাজটা কি? যদি সংকুচিত হয় তাহলে বক্ষ গহ্বরের আয়তন বৃদ্ধি পায়, ফলে আমরা প্রশ্বাস গ্রহণ করি। তার মানে ডায়াফ্রাম এখন সংকুচিত হয়েছে, এবার ডায়াফ্রাম প্রসারিত হয়েছে, বক্ষ গহ্বরের আয়তন স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে। এবার নিঃশ্বাস। ক্লিয়ার? তাহলে প্রশ্বাস গ্রহণে মধ্যচ্ছদার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মধ্যচ্ছদার কাজের ক্ষেত্রে এখানে 5টা আইটেম দিয়েছি, তুমি 5টা আইটেম সুন্দর করে মাথায় রাখবে আর পরীক্ষার খাতায় এভাবে লিখে দেবে। 2 মার্কের জন্য এটি যথেষ্ট হবে ইনশাআল্লাহ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা 4 নাম্বার প্রশ্নের উত্তর জেনে গেছি। এরপরে আমরা দেখব হচ্ছে 5 নাম্বার প্রশ্ন। দেখো দেখি 5 নাম্বার প্রশ্নটা কি। নিউমোনিয়া এটি কি? এটি ঠান্ডা জনিত একটি রোগের নাম। নিউমোনিয়া মূলত কেন হয় আমরা একটু দেখি। মূলত নিউমোকক্কাস নামক এক ধরনের ব্যাকটেরিয়া, মাইন্ডিট কি বললাম, ব্যাকটেরিয়ার আক্রমণে নিউমোনিয়া হয়। তাহলে নিউমোনিয়া হচ্ছে একটি ঠান্ডা জনিত রোগের নাম। বেশি বেশি ঠান্ডা লাগা যাবে না,
সাধারণত বাচ্চাদের ক্ষেত্রে এই প্রবলেমটা একটু বেশি হয়। কখন যে ঠান্ডা লেগে যায় বাচ্চা তো বোঝা যায় না, ও তো আর বলতে পারছে না যে আমাকে ঠান্ডা লেগে গেছে। অতএব বাচ্চাদেরকে বেশি বেশি সতর্ক থাকতে হবে। হ্যাঁ, আচ্ছা, নিউমোনিয়া রোগ হয় মূলত এই ব্যাকটেরিয়ার, সাধারণত স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া নামক এই ব্যাকটেরিয়া, এই যে ব্যাকটেরিয়ার নাম, এর বৈজ্ঞানিক নাম, সায়েন্টিফিক নেমটা এখানে দেয়া আছে দেখো। তাহলে যদি বলা হয় নিউমোনিয়া কেন হয়, তাহলে আমরা বলবো ব্যাকটেরিয়ার মাধ্যমে বা ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়ে মূলত নিউমোনিয়া হয়। আর বেশি বেশি ঠান্ডা লাগলে সাধারণত এই ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়। আচ্ছা, এছাড়াও নিউমোনিয়া হওয়ার আর বেশ কয়েকটা কারণ আছে, তোমরা এটা জেনে রাখো। নিউমোনিয়া হলো ফুসফুসের একটা রোগ, এটা একটা ফুসফুসের রোগ। তাহলে ফুসফুসে এই যে ব্যাকটেরিয়া আক্রান্ত হবে, ফলে নিউমোনিয়া হবে। অত্যাধিক ঠান্ডা লাগলে সাধারণত এই রোগটা হয়। হাম ও ব্রঙ্কাইটিস এর পর ঠান্ডা লাগলেও কিন্তু নিউমোনিয়া হতে পারে। শিশু ও বয়স্কদের জন্য এটি মারাত্মক রোগ। 1 মার্কের কোশ্চেন হলে তোমার এতটুকুই এনাফ এবং অতটুকুই লিখতে হবে। রচনামূলক প্রশ্ন, যক্ষ্মা রোগের লক্ষণ। আগে একটা কথা ছিল না যে যক্ষ্মার রক্ষা নাই, আসলে সেটি আর এখন ভ্যালিড না, এটি ইনভ্যালিড তথ্য। বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন এবং এর প্রতিষেধক তৈরি হয়েছে নির্ধারিত মেয়াদে। হ্যাঁ, যদি ঔষধ সেবন করা যায় তাহলে যক্ষ্মা রোগ থেকেও পরিত্রাণ পাওয়া যায়, তার মানে এর সুস্থতার উপায় আছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আগে দেখে নাও যক্ষ্মা রোগের লক্ষণগুলো কি। আমি প্রথমত এখানে বেসিক কয়েকটা তথ্য দিয়েছি। লক্ষণ লেখার জন্য তোমার এইগুলো যথেষ্ট, পরীক্ষা নম্বর পাওয়ার জন্য এটা যথেষ্ট। তবে যেহেতু এটা রচনামূলক প্রশ্ন 3 মার্কের, সো তোমাকে এই তথ্যগুলো কিন্তু দিতে হবে, তাহলে তুমি ফুল মার্কস পাবা, নইলে পাবা না। তো দেখো, বায়ুবাহিত সংক্রামক রোগ, ওকে, এটি। আর এর লক্ষণটা কি তোমরা এটা পড়ে নাও, এটা তো জানো। 3 সপ্তাহের বেশি সময় ধরে কাশি, কাশির সাথে সাথে রক্ত আসবে, ঠিক আছে, শরীর সাধারণত দুর্বল হতে থাকবে, ওজন কমে যাবে। এই বেসিক তথ্যগুলোই মূলত হচ্ছে তোমার মানে যক্ষ্মা রোগের লক্ষণ, তুমি পড়ে নিও এটা। এর পরের প্রশ্নে আমরা যাব। এরপরে আমরা দেখব বহু নির্বাচনী প্রশ্ন, এমসিকিউ প্রশ্ন। 1 নম্বর প্রশ্নে কি বলা আছে একটু দেখো দেখি। নিচের কোনটির সংক্রমণে যক্ষ্মা হয়? ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক নাকি প্রোটোজোয়া? একটু আগে তো দেখলাম, সঠিক উত্তর কি বলো? সঠিক উত্তর হচ্ছে ব্যাকটেরিয়া। এরপরে 2 নম্বর প্রশ্নটা একটু দেখো। 2 নম্বর প্রশ্ন, এরপরে 2 নম্বর প্রশ্নটা দেখো। উদ্ভিদের গ্যাসীয় বিনিময়ে সাহায্য করে কোনটা? উদ্ভিদের গ্যাসীয় বিনিময়ে সাহায্য করে স্টোমাটা, এটা বাংলা হচ্ছে পত্ররন্ধ্র, এটি পাতায় থাকে। হ্যাঁ, এটি গ্যাসীয় বিনিময়ে সাহায্য করে। লেন্টিসেল, এটি কাণ্ডে থাকে, এটাও মানে পত্ররন্ধ্রের মতো আরেকটি রন্ধ্র, এটার মাধ্যমে গ্যাসীয় বিনিময় হয়। মূলরোম, মূলরোম মূলত মাটির নিচে থাকে, এখানে গ্যাসীয় বিনিময়ের কোনো সুযোগ নেই। তাহলে সঠিক উত্তর আমরা পাইলাম 1 আর 2। বলো সঠিক উত্তর ক, 1 এবং 2। ধন্যবাদ। এরপরে দেখো একটি উদ্দীপক আছে, এই উদ্দীপকটি পড়ে 3 এবং 4 নম্বর প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে। শারীরিক দুর্বলতার জন্য রিতা ডাক্তারের শরণাপন্ন হলো। ডাক্তার তার দেহে রক্তের একটি বিশেষ কণিকা, মনে রাখবা, বিশেষ কণিকার অপর্যাপ্ততার কথা জানান। ঘাটতি পূরণে ডাক্তার তাকে পুষ্টিকর খাবার ও শাকসবজি অধিক পরিমাণে খেতে পরামর্শ দিলেন। এখন রিতার রক্তে কোনটির অভাব হয়েছে বলো দেখি। রিতার রক্তে কোনটির অভাব হয়েছে? উত্তরটা হচ্ছে ক। তাহলে 3-এর সঠিক অ্যান্সার হচ্ছে ক। রিতার রক্তে মূলত লোহিত রক্তকণিকার অভাব হয়েছে, বাকিগুলোর কাজ অন্য, সেগুলোর সঠিক উত্তর নয়। বিশেষ কণিকাটি, তাহলে ওই যে কণিকা, যে কণিকার অভাব হয়েছে সেই কণিকাটি লৌহ উপাদান যুক্ত, এটা রাইট অ্যান্সার। কারণ হচ্ছে হিমোগ্লোবিন রয়েছে লোহিত রক্তকণিকায়। তো লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিন, লোহিত রক্তকণিকা এটা লৌহ উপাদান যুক্ত, এটা তো স্বাভাবিক। অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, হ্যাঁ, লোহিত রক্তকণিকা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে হিমোগ্লোবিন গঠন করে, ফলে অক্সিজেন পরিবহনে লোহিত রক্তকণিকা মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ঠিক আছে। কার্বন ডাই অক্সাইড ধারণ করে, হ্যাঁ, এটাও ঠিক আছে। যে জায়গাতে অক্সিজেন কম আছে সেখানে অক্সিজেন ছেড়ে দেবে এবং সেখানে অক্সিজেনকে বহন করে নিয়ে এসে ফুসফুসের মাধ্যমে সেটা ছেড়ে দেবে। ওকে, তাহলে সে কার্বন ডাই অক্সাইড ধারণ করবে। এখানে সঠিক অ্যান্সার 1, 2, 3, তিনটে সঠিক। তাহলে এখানে আমরা 4 নম্বরের সঠিক অ্যান্সার পেয়ে গেলাম হচ্ছে ঘ, 1, 2, 3। এরপরে রয়েছে সৃজনশীল প্রশ্ন। শিক্ষার্থী বন্ধুরা, সৃজনশীল প্রশ্নের উত্তর আমি আর এই ভিডিওতে দিচ্ছি না,
ভিডিওটি তোমার সামান্যতম উপকারে যদি এসে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখো। আর আমাদেরকে অনুপ্রাণিত করো আমরা যাতে পরবর্তীতে আরো বেশি বেশি ভিডিও তোমাদেরকে দিতে পারি। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।